আমি নারী, কারো গর্ভে আমাকে ধারণ করা হয়েছে, আবার আমার গর্ভেও ধারণ করে থাকে কোনো নারী কিংবা পুরুষ। এই প্রকৃতি নারী, ধরিত্রী নারী, দেখতে গেলে গোটা বিশ্বটাই ধারণ করে রেখেছে নারী। আমরা নারীকে পূজা করি, কিন্তু তারপরেও নারী লাঞ্ছিতা, নারী নির্যাতিতা, এখনো হয় কন্যা ভ্রূণ হত্যা। কিন্তু কেন কেন এই প্রশ্নটি নিয়েই কিন্তু আমরা বারবার আপনাদের সামনে আসি আমাদের এই অঙ্গনের অনুষ্ঠানটিতে। ঠিক আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা এমন সমস্ত নারীদের আপনাদের সাথে বারবার আলাপ করিয়ে দেওয়ার চেষ্টা করি যারা কিন্তু আমাদের এই সমাজকে একটা সুন্দর সুস্থ বিষয় তুলে ধরবার ক্ষেত্রে, বিশেষ করে নারীদের জীবনকে একটা সুন্দর নতুন দিশা দেখানোর জন্য তারা সদা সচেষ্ট। আজকেও ঠিক তেমনি একজন বিদুষী নারীর সাথে আপনাদের আলাপ করিয়ে দেব, যিনি আমাদের রাজ্যের গর্ব। আমরা তার সম্পর্কে জানবো, তার কাজ সম্পর্কে জানবো, কিন্তু তারই মুখ থেকে। চলুন আলাপ করিয়ে দিই ডক্টর নীলিমা রয় চৌধুরীর সাথে। নমস্কার ম্যাডাম, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলি, খুব ভাল লাগছে দেখতে, কারণ আপনার এই অ্যাপিয়ারেন্সটা আমি আরও দেখেছি, আরও বিভিন্ন শোতে দেখেছি, খুব ভালো লাগে। আপনার পার্সোনালিটির সঙ্গে ভীষণভাবে যায়। তাই শুরুতে বললাম যে ভালো লাগছে, এবং এর সাথে সাথে জিজ্ঞেস করব কেমন আছেন বলুন, এত কাজের মধ্যে কেমন চলছে? তো সবচেয়ে প্রথম আপনাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য, প্লাস আপনার এত এত সুন্দর সুন্দর ওয়ার্ডিং আমার জন্য বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। না না, আপনার প্রথমে যদি একটু শৈশবে যাই, শৈশব ছোটবেলা কেমন কেটেছে, তার বেড়ে ওঠা, সেই বিষয়গুলো নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সো শৈশব সবারই ভালো মন্দ দুটো মিলিয়েই যায়। যখন আমরা শৈশবের কথা বলি ম্যাম, বেসিক্যালি কি হয়, ছোট একটা বাচ্চা সে হয়তো প্রকাশ করতে পারে না কি তার সাথে পজিটিভ জিনিস কি ঘটছে বা নেগেটিভ জিনিস কি ঘটছে, কারণ সে ডিফারেন্সিয়েট করতে পারে না একদমই। কিন্তু সেটাই গিয়ে আবার যখন সে শৈশবে পৌঁছায়, মানে শৈশব থেকে ধীরে ধীরে যখন সে যৌবনে যায় বা বার্ধক্যে যায়, এক একটা স্টেজে যায়, তখন বিভিন্ন ধরনের লাইফের ব্লকেজের সামনা করতে হয়, বিভিন্ন ধরনের স্ট্রেস, এংজাইটি, বিভিন্ন ধরনের প্রবলেম। সেটা এরা জানেই না কি কোত্থেকে আসছে। অ্যাকচুয়ালি যেটা আসে সেটা হলো আমাদের শৈশব থেকে। তো আমার, যেমন আপনি জিজ্ঞেস করলেন, তো নিশ্চয়ই, আর আমি আজকে আমার মাধ্যমে আমি প্রত্যেকটা মেয়ের সাথেও সেই লিঙ্ক করে আমি বলবো এই কথাগুলোকে ভালোভাবে শুনবেন, বুঝবেন, আর ঠিক আবারও আপনারা দাঁড়াবেন, দু পায়ে দাঁড়াবেন, বুঝবেন কি শৈশব থেকে কতটা লিঙ্ক আমরা আমাদের লাইফে করি, পরবর্তী জীবনে গিয়ে করি, আর প্রবলেম ফেস করি। তো আমার শৈশবটা যখন ম্যাম স্টার্ট হয়, আমি একটা খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে মা, বাবা, ভাই আর আমি। তো এই চারজনের ফ্যামিলিতে মা, বাবা, ভাই বলতে পারেন খুবই দেখতে ভালো, হ্যাঁ, ফেয়ার কমপ্লেকশন, শার্প ফিচার্স, খুবই ভালো দেখতে। হ্যাঁ, তারই মধ্যে মানে আমি একটু ডার্ক কমপ্লেকশন আর ব্লান্ট ফিচার্স, যেমন আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন, আমি এত শার্প ফিচার্সের না, কিন্তু সেটা বলবো আমি দেখতে খারাপ না, রাইট? সেটা এখন আমি বুঝি। কিন্তু সেই যে বললাম শৈশবে আমরা বুঝতে পারি না কি জিনিস ভালো কি খারাপ, যা আমাদের আশেপাশে ঘটতে থাকে সেটাই আমাদের মনে হয় সেটাই হয়তো সত্যি। তো যখনই কেউ আসতেন বাড়িতে, বা ইনডিরেক্টলিও অনেকবার আমি শুনতে পেয়েছি, আমার মাকেও কেউ বলছে বা নিজেদের মধ্যে আলোচনা করছেন কি এদের ফ্যামিলিতে তো সবাই এত সুন্দর, হ্যাঁ, তো এই মেয়েটা কার মতো হয়েছে, এর রংটাও একদম ডার্ক, দেখতে ভালো না, এক্স্যাক্টলি এরকম করে বলতেন, ঠিক আছে, দেখতে ভালো না, জাস্ট মাইন্ডেড, দেখতে ভালো না, হ্যাঁ না। সো ওই কথাগুলো একটা শৈশবে একটা বাচ্চা বলছেন যে দেখতে ভালো না, তোমার ফ্যামিলিতে সবাই ভালো, বাট আপনাকে কালো মেয়ে দেখতে ভালো না, চট করে আলাদা করে দিল। এক্স্যাক্টলি। তো ওই শৈশব থেকে সবসময় আমি ভাবতাম আমি কি তাহলে এই ফ্যামিলি থেকে বিলং করি না, কোনোদিনও কি আমি অ্যাকচুয়ালি একটা বড় ওয়ার্ল্ডের পার্ট হতে পারবো? কারণ
সবাই আমাকে একটা ছোট চোখে দেখছে, হ্যাঁ না, আমার মনে হতো, মেবি ইট ওয়াজ নট, বাট ওইরকম করে আমার বেড়ে ওঠা। তখন আমি নিজের সাথে টাইম পাস করতে স্টার্ট করি, মিররের সামনে নিজেকে দেখতাম, নিজের সাথে খেলতাম। আমার মা বাবার জিনিসটা টের কখনো পাইনি, ঠিক আছে, কি আমি একটা ভেতরে কিছু একটা চেপে আছি, কিন্তু সবসময় ভাবতাম কি হবে আমার, কারণ এরা এইরকম বলতো কি একটা মেয়ে, যেহেতু মেয়ে জাতি, তো আপনারা সবাই লিঙ্ক করতে পারবেন যারা মেয়েরা আমার কথা আজকে শুনতে পাচ্ছেন বা মহিলারা শুনতে পাচ্ছেন। সো কি হয়, আমাদের ছোট থেকে আমাদের ডিফারেন্সিয়েট করা হয়, তুমি ছেলে তুমি মেয়ে, রাইট? সো তুমি যেহেতু মেয়ে, পড়াশোনা করো ঠিক আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে তোমাকে ম্যারেজে যেতে হবে, সাংসারিক জীবনে যেতে হবে, সংসার সামলাতে হবে। তো শুধু তোমার পড়াশোনা বা সার্টিফিকেট থাকলে হবে না, তোমার দেখতেও ভালো হতে হবে। ভালো ছেলে পাওয়ার জন্যে একটা ভালো ফিচার্সের দরকার, রঙের দরকার, কারণ মেল পার্সনরা বেসিক্যালি সেটাই দেখে কি মেয়েটা বিউটিফুল। তো এবার মেয়ে যদি কারো ফ্যামিলিতে বিউটিফুল না হয়, তো ওই ফ্যামিলির একটা টেনশন থেকেই যায়। আর ওই টাইমে আমার মা বাবার হয়তো ওই টেনশনটা ছিল না কখনো, কারণ আমি মা বাবার সাথে এই ব্যাপারে কোনোদিনও আলোচনা করিনি। আর সেটা আমি জানি আমার মা বাবার চোখে আমি সবসময় খুবই ভালো দেখতে, রাইট? সো কিন্তু একটা শৈশবে কি হয়, যেমন আমি আগেও বলেছি আপনাকে, ডিফারেন্সিয়েট আমরা করতে পারি না। এই জিনিসটা এতটা সাপ্রেস সবসময় হচ্ছিল, আর সবসময় সেটাই ভাবছিলাম হয়তো এটাই সত্যি, আমি খুবই বাজে দেখতে, আর আমি জানি না আমার কি হবে। তো সবসময় একটা ভেতর থেকে একটা আওয়াজ আসতো না, আমাকে অফকোর্স ক্যারিয়ারে একটা কিছু করতে হবে, করে দেখাতে হবে, কারণ আমার একটা গোল সবারই থাকে। আমার একটা গোল ছিল একটা বড় ওয়ার্ল্ডের একটা পার্ট হতে। হয়তো আমি সুন্দর না দেখতে, কিন্তু ক্যারিয়ারে এমন কিছু করব যাতে সবাই একবার হলে আমার নামটা নেবেন। এবং যেটা বলছিলেন ঠিক ঠিক মানে সেই বিষয়টা আপনি করে দেখিয়েছেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তা ম্যাডাম, সেটা থেকেই কি নির্বাণ নীলিমার যে আপনার ভাবনা? একদম একদম। তো যেমন আমি বললাম শৈশবটা ওইরকম করে কেটেছে। তারপর আমি অফকোর্স ওই টাইমে আমি যে জায়গা থেকে বিলং করি, কৈলাসহর ত্রিপুরা, আমার টাইমে মানে আমি যখন পড়ছি ওই সময়ে ইংলিশ মিডিয়াম স্কুল অফকোর্স ছিল না, আমি বাংলা মিডিয়াম থেকে করেছি। তো অফকোর্স যখন আমরা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করি, আমাদের কনফিডেন্স লেভেলটা না ওইভাবে আসে না, হ্যাঁ না? তো এইখান থেকে আমি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আমি এমএসসি করেছি অর্গানিক কেমিস্ট্রিতে। তাও ভেতরে একটা মানে ওই চাহিদা আমার ফুলফিল তখনও হয়নি, কারণ আমার গোল ছিল আমি তখনও এই লেভেলে পৌঁছেছিলাম। তখন আমি দিল্লি চলে যাই, বিষয়টা যে ওইখান থেকে বেরিয়ে আমাকে কিছু একটা করতে হবে, সেটাও ছিল। প্লাস হয়তো আমার নিজেরও কিছু ছিল ভেতরে, বলে না স্কিল বা ওই জিনিসটা থাকে কারো। তো যখন আমি দিল্লি চলে যাই আমার হায়ার স্টাডির জন্য, সেখানে গিয়েও সেম জিনিস, অনেক জিনিসের সামনা করতে হয়। বিকজ ওইখানে আমরা বলি ঠিকই ত্রিপুরা, কিন্তু ত্রিপুরা অনেকেই ত্রিপুরা ইন্ডিয়ার একটা পার্ট, একটা স্টেট, অনেকেই জানেন না। পড়াশোনা সবাই করেন শৈশবে, কিন্তু মনে রাখতে পারেন না কি ত্রিপুরা আমাদের ইন্ডিয়ারই একটা ছোট্ট পার্ট। বর্তমানে তার ধারণাটা অনেকটাই পরিবর্তন হচ্ছে, কিন্তু স্টিল সেই সময়টাতে হয়তো কিছুটা টোন্ট মারাটা যায় না, ঠিক আছে? লোকেরা বুঝতে পারলেও যে একটা টোন্ট মারা, হ্যাঁ না? তো ডে ওয়ান যখন আমি কলেজে এন্টার করি, সবাই যখন অফকোর্স জিজ্ঞেস করে, সবাই একজন একজনের সাথে জিজ্ঞেস করে তুমি কোত্থেকে এসছো, কি ব্যাকগ্রাউন্ড। তো যখন আমি বলি ত্রিপুরা, ত্রিপুরা কখনো শুনিনি, এটা কি বাংলাদেশের পার্ট, তুমি বাংলাদেশি মানে তোমার ভিসা লাগে। তো এইভাবে হয়তো সেটা এদের জন্য একটা জোক ছিল, মেবি হয়তো কিছু একটা পার্ট জানতো এরা ত্রিপুরা কোথায়, বা আমার কনফিডেন্স লো বলে হয়তো এরা আমাকে নিয়ে জোক বানিয়েছে, এইরকম করেছে। বাট এরা বলতো ঠিকই, হয়তো এদের জন্য জোক ছিল, কিন্তু সেটা আমার জন্য কখনোই জোক ছিল না। আমার কনফিডেন্স লেভেলটা আরও লো হতে থাকে। আর আমি এদের যে ভার্জনটা, মানে ওই ওয়ার্ল্ডের যে ভার্জনটা, আমার আশেপাশের মানুষের থট প্রসেসের যে আমার ভার্জনটা, সেটাই আমি ভাবতে স্টার্ট করি কি কমি হয়তো আমার মধ্যেই আছে। এরা সেটা বলতো কি তোমার প্রনাউন্সিয়েশন খুবই খারাপ, ঠিক আছে, তুমি বাংলা মিডিয়াম থেকে, তোমার প্রনাউন্সিয়েশনে বোঝা যায়, তুমি ইংলিশে ভালো না, তোমার তো ভালো চাকরি, ভুলে যাও ভাই,
আমাদেরই স্ট্রাগল করতে হবে, আর তুমি তো অনেক লোয়ার লেভেলে। সো ওই থেকেই ওই থট প্রসেসটা আমি ডেভেলপ করতে থাকি, মেন্টাল হেলথ আমার খারাপ হতে থাকে। কিন্তু সেই ভগবানের কৃপা আমার কিসমতে ছিল, এমএনসিতে ভালো জব পাই, ভালো স্যালারি, যেটা যারা আমাকে নিয়োগ করেছে এদের মধ্যে অনেকেই পায়নি। কিন্তু ওইখানেও সমাপ্ত ছিল না। বাইরে বাহ্যিকটা দেখলে খুবই ভালো জব ছিল, এমএনসি জব, কার না চাই, আর্নিং ভালো, সব কিছুই ভালো ছিল, পজিশন আমাকে ভালো দেওয়া হয়েছিল, আর ফটাফট আমার প্রমোশনও হচ্ছিল। অফকোর্স প্রমোশন তো এমনিতে হয় না, হার্ড ওয়ার্ক আর সেই কাবিলিয়তটা থাকতে হয়, কনফিডেন্স লেভেল অফকোর্স বাড়ছিল। কিন্তু ভেতর থেকে কোথাও না কোথাও খালিপন, কারণ আমি থাইরয়েডের শিকার হই। ঠিক আছে, তো শুরুতে আমার 25 mg দিয়ে স্টার্ট হয় মেডিসিন, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন কি খালি পেটে খেতে হয়। কিন্তু যখনই ডাক্তারের কাছে আমরা যাই, ডাক্তার কিন্তু একটা মেডিসিন কাউকে দেয় না, প্রেসক্রাইব করে না। তো আমার সাথেও সেম জিনিসটাই হচ্ছিল। তো ডাক্তার প্রেসক্রাইব করলেন 10টা আরও দাওয়াই, মেডিসিন। তো এই জিনিসগুলো না মাইন্ডে না প্রোগ্রামিং হতে থাকে ম্যাম। ঠিক আছে, আমার তো থাইরয়েড, ডাক্তার বলেছে আমি দাওয়াই না নিলে ঠিক হব না। তো রোজের ওই টেনশন, স্ট্রেস, ডিপ্রেশনের শিকার হতে থাকি। তারপর হলো বিয়ে। এবার বিয়ে হলে যখন আপনি আপনার একটা লাইফ থাকে, তারপর একটা পার্টনার আপনার সাথে জুড়ে যান, হ্যাঁ না, প্লাস কি হয়, যেমন আপনি বললেন শৈশব থেকে আমাদের জিনিসগুলো চলে আসে কি তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি যেহেতু ছেলে তোমার কোনোদিনও কোনো কাজ করতে হবে না, ঘরের কাজ, ঠিক আছে, বাইরের কাজের জন্য তুমি, আর মেয়েদের তুমি পড়াশোনা করো, কাজ করো, হোয়াট এভার ইউ আর ডুইং, বাট এন্ড অফ দ্য ডে তোমাকে ঘরের সবটা সামলাতে হবে। তো সেই এক্সপেকটেশন, তো বিয়ের পরেও সেম এক্সপেকটেশন, সেই জিনিসগুলো আমি নিতে পারছিলাম না আলটিমেটলি। তো 2018 আমি কোনোদিনও ভুলতে পারবো না, ওই স্ট্রেসগুলো আমি অ্যাকচুয়ালি নিতে পারছিলাম না। একদিন আমি বসেছিলাম আর স্লিপিং পিল হাতে নিয়ে, ঠিক আছে, কারণ সেদিন আমি ডিসাইড করে নিয়েছিলাম কি আমার মধ্যেই হয়তো খোট আছে, মানে বাইরের জগতের এরা যদি কিছু বলছে, অফকোর্স দে আর রাইট, আই এম রং, ওইরকম টাইপের একটা থট প্রসেস এসে যায় কি আমি যদি খারাপ হই, আমি যদি এই জিনিসগুলো মেনটেন করতে পারছি না, এটা তো আমার ভুল, ঠিক আছে, তো এটা বেটার কি আমার নিজের লাইফকে শেষ করে দেওয়াটা। তো স্লিপিং পিল নিয়ে আমি বসেছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল, কোনোদিনও ভুলবো না, জুনের মাস ছিল। কিন্তু হঠাৎ করে জানেন তো ম্যাম, ভেতর থেকে না একটা আওয়াজ আসলো, বলে না কি তোমার যতই খারাপ টাইম আসুক, হয়তো কোনো গাইড, ভগবান, যাকেই আমরা মানি, একটা অন্তর আওয়াজ তখন আসলো কি না না নীলিমা, দিস ইজ নট ইয়োর এন্ড, উঠে দাঁড়াও। আর ওই হঠাৎ করে আমি স্লিপিং পিলটা ফেলে দিই আর চিৎকার করে, যতটা চিৎকার করে আমি কাঁদতে পারি সে কাঁদা স্টার্ট করলাম। আর ওই দিনই আমি উইদাউট মানে ওভার থিঙ্কিং কিছু করলাম না, আর না ভেবে আমি নাইট বাস নিলাম ঋষিকেশের জন্যে। আচ্ছা, হ্যাঁ, সাথে কিছু নিইনি, বাট লটস অফ কোয়েশ্চেন নিয়ে গেছিলাম, কারণ অফকোর্স আমাদের প্রত্যেকেরই যখন আমরা ছোট থেকে বড় হই, এইখানে কোয়েশ্চেন মার্কসটা না আমাদের অ্যাড অন হতে থাকে, এইটা কেন, সেটা কেন, কেনই আমি, কেন আমাকে টার্গেট করা হয়, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন। তো ঋষিকেশে যখন আমি যাই, গঙ্গার সাথেই আমি একটা আশ্রমে আমি থাকি, আর গঙ্গার কিনারে আমি বসে মেডিটেশন করতাম। সো ওইখান থেকে আমার অ্যাকচুয়ালি নিউ লাইফ স্টার্ট হয়। আমার মেডিটেশন আর যোগা আমার লাইফ বনে যায়। মেডিটেশন অ্যাকচুয়ালি বলতে গেলে আমার একটা আমি ফার্স্ট টাইম নিজেকে দেখতে পাই। এতদিন হয়তো আমি দেখতাম কি আউটার ওয়ার্ল্ড আমাকে কিভাবে দেখছে, সেই হিসেবে আমি একটা প্রোগ্রামিং করে নিয়েছিলাম। কিন্তু ওই দিন থেকে আমি দেখলাম কি আমি অ্যাকচুয়ালি কে, গঙ্গার যে জলের আওয়াজ, আমার নিজের হার্টবিট আমি ফার্স্ট টাইম শুনতে পাই। মানে সেদিন থেকে আপনার সেদিন থেকে আমার জীবনের পরিবর্তন বলতে পারেন 360 ডিগ্রি ট্রান্সফরমেশন। আর ওই দিন আমার যত মেডিসিনস ছিল সেদিন আমি সব ফেলে দিই, আর সেদিন থেকে আমি বলবো সবাইকে আজ পর্যন্ত আই এম নট টেকিং এনি সিঙ্গেল মেডিসিন। আর এইটাই জন্ম দেয় নির্বাণা নীলিমা ওয়েলনেসের। আর এখন আমাদের সাথে জুড়ে আছেন অলরেডি 15,000-এরও বেশি মানুষ, আর শুধু ইন্ডিয়া থেকে না, 25 আদার কান্ট্রিজ থেকে আমাদের সাথে জুড়ে আছেন।
আমার থেকে হেল্প নিচ্ছেন, আমি এদেরকে হেল্প করতে পারছি, পজিটিভিটি স্প্রেড করতে পারছি, আমার কাহিনীতে এরা মোটিভেট হচ্ছে, সেটা যে কত আনন্দের, কতটা যে স্যাটিসফ্যাকশন আপনাকে ইনার ওয়ার্ল্ডে দেয়, ইজ সামথিং যেটা পয়সা দিতে আপনি মানে এতটা দূর মানে গেছেন এই বিষয়টা, এবং সবার মধ্যে একটা পজিটিভিটি আমরা আপনি মানে তৈরি করতে পারছেন। ম্যাডাম, যে এই যে মেন্টাল হেলথের কথা আমরা বলে থাকি, আজকাল কিন্তু এটা অনেকটা ট্যাবু, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা যদি বিশেষ করে যেহেতু আমাদের নারীদের নিয়ে মূলত এবারের অনুষ্ঠানটা, মানে আমাদের রঙ্গনার অনুষ্ঠানটা, তো সেই ক্ষেত্রে এই বিষয়টাকে আপনি কিভাবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি খুবই ভালো কোয়েশ্চেন করলেন। কারণ মেন্টাল হেলথের ব্যাপারে না আমরা কেউ কথা বলতে চাই না, আমরা ভাবি মেন্টাল হেলথ মানেই পাগল। ঠিক আছে, পাগল এই ওয়ার্ডটা শুনে শুনে না ছোট থেকে অনেকেই আমাদের বলে এই তুই পাগল। তো পাগল, মেন্টাল হেলথ, পাগল, মেন্টাল, এই জিনিসগুলোকে না আমরা লিঙ্ক করে এন্ড অফ দ্য ডে আমরা ভাবি আমি যদি কথা বলি তো লোকেরা হয়তো ভাববে আমাকে পাগল, হয়তো আমাকে সাজেস্ট করবে কি ডাক্তারের কাছে যাও, তোমার ট্রিটমেন্ট করাও, কারণ তুমি এন্ড অফ দ্য ডে পাগল। সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যাদের কাছে আমরা যাই, সেই ক্ষেত্রে মনে এই ডক্টরের কাছে কি যাবি, পাগলের ডাক্তার, পাগলের ডাক্তার। কিন্তু হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি সবাইকে কিছু সাজেশন আমি দিতে চাইবো কি আমরা কিভাবে বুঝবো কি আমি ডিপ্রেশন বা মেন্টাল হেলথ আমার খারাপ আছে, আর কিভাবে আমি সেটার থেকে বেরোতে পারি। তো আমি ছোট ছোট টিপস দেব যেটা আপনারা যদি সবাই ফলো করেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ মহিলা সবাই ফেস করেন, কিন্তু যেহেতু আমরা আজকে মহিলাদের সম্পর্কেই বলছি, তো আমি এদেরকেই আমি ফোকাস করে বলতে চাইবো। তো মেন্টাল হেলথ কি হয়, যেমন আপনাকে একটু আগে আমার নিজের এক্সাম্পল দিলাম, প্রোগ্রামিং একটা কথা বললাম, ঠিক আছে। তো আউটসাইড ওয়ার্ল্ডের জন্য কি হয়, আমাদের মাইন্ডে না কিছু প্রোগ্রামিং হয় যেটা আমরা সাবকনশিয়াস, মানে আমাদের মাইন্ডের কনশিয়াস মাইন্ড আর সাবকনশিয়াস মাইন্ড দুটো হয়। তো কনশিয়াস মাইন্ড ইজ সামথিং কি আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, বা আমি আপনাকে শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, সেটা হলো কারেন্ট মোমেন্ট, প্রেজেন্ট মোমেন্ট। এবার কি হয়, আমরা ম্যাক্সিমাম টাইম প্রেজেন্ট মোমেন্টে থাকি না। যত দর্শক আছেন, আমাদের যে প্রোগ্রামটা সবাই দেখছেন, আমি বলবো যতটা ডিউরেশনের প্রোগ্রাম, সবাই কিন্তু সেই মাইন্ডফুলি শুনবেন না, ঠিক আছে। মাইন্ডটা কিন্তু এই দিক সেদিকে ঘুরে বেড়ায়, একদম, হ্যাঁ, ঠিক আছে। সেটা হয়তো আপনিও এগ্রি করবেন, যখন আমরা পড়াশোনা করতাম ক্লাসরুমে আমরা পড়ছি ঠিকই, টিচার আমাদের পড়াচ্ছেন, কিন্তু এদিক সেদিকে আমাদের কথা মনে পড়ে কি বাড়িতে কি হচ্ছে, বা টিফিন কি এনেছি, এক্সাম্পল আমার বান্ধবী কি শুনছে ভালো করে, মানে বগেরা বগেরা। সো তারপর আমরা আবার মাইন্ডকে আবার নিয়ে আসি এই জায়গাতে। তো কি হয়, আমাদের যে সাবকনশিয়াস মাইন্ডটা, সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং হতে স্টার্ট করে, ওভার থিঙ্কিং, এইটা কিভাবে হবে, এটা কেন হয়েছে, সেটার সলিউশনে আমরা যাই না, বা রুট কজে আমরা যাই না। আমরা একটা ছোট্ট একটা বিষয় হয় সেটাকে আমরা কেন্দ্র করে ওভার থিঙ্কিংটাকে আমরা প্রেফারেন্স দিই, সেটাই হলো মারাত্মক একটা রোগ আজকের দিনে, ঠিক আছে। এইটা যদি আপনারা সবাই কন্ট্রোল করতে পারেন ওভার থিঙ্কিংকে, তাহলে আমি বলবো মেন্টাল হেলথের শিকার কেউ হবেন না। আর যদি আমি বলি কি ফিজিক্যাল হেলথ কারো যদি খারাপ হচ্ছে, এইটাও কিন্তু লিঙ্ক হচ্ছে আপনার মেন্টাল হেলথের সাথে। আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিতে চাইবো। একটা যখন ছোট্ট বাচ্চা, ঠিক আছে, তো মায়ের সামনে সে পড়ে গেল, বা দূরেই পড়লো, কিন্তু সে দৌড়ে এসে মাকে বললো, মা আমি পড়ে গেছি, আমার হাতে পায়ে ভীষণ লেগেছে, সে কান্না করছে। তখন সেই মা কি বলে, তোমার কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। তো ওই জায়গাটাকে, বাচ্চাটাকে দেখিয়ে কি করলো, জায়গাটাকে মারলো, কি তুমি মেরেছো বাচ্চাটাকে, ওইরকম করে বাচ্চাটা খুশি হলো, বাচ্চাটা তৎক্ষণাৎ কি করলো, দৌড়ে চলে গেল বাচ্চাটা আস্তে আস্তে। তাহলে কি বাচ্চাটার এইখানে বলতে হবে ব্যথা পায়নি বাচ্চাটা? আপনাকে আমি কোয়েশ্চেন করছি, বাচ্চাটা কি পায়নি ব্যথা? বাচ্চাটা ব্যথা পেয়েছে, কিন্তু মানসিকভাবে সে একদম। আরেকটা এক্সাম্পল আমি দিতে চাইবো, যেটা মহিলাদের সাথে প্রায় সময়ই হয়, সব সময়ই হয় অ্যাকচুয়ালি। আমরা কুকিং মোরলেস আমরা সবাই করি একটু একটু। সো ধরুন আমার আঙুলটা একটু কাটলো বা জ্বললো, তৎক্ষণাৎ আপনার অফিস থেকে একটা কল গেল, খুবই ইম্পর্টেন্ট কল, ঠিক আছে, আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আপনার এদিকে ব্লিডিং হচ্ছে, আপনি উফ আফ করছেন কি আপনার ওষুধ লাগাতে হবে, পেইনও হচ্ছে, অ্যাটলিস্ট কল আসলো আপনার বসের কি ইম্পর্টেন্ট একটা, কিন্তু যতক্ষণ আপনার বস কথা বলছেন আপনি কিন্তু সেই পেইনটা কিন্তু ফিল করবেন না,
যেই ফোনে কথা হয়ে গেল তারপর আপনি ফিল করবেন কনসেন্ট্রেশনটা আমার অন্যদিকে তখন ডাইভার্ট হয়ে গেছে। সেম আমাদের ওই জিনিসটাতেই করতে হবে। আর যখনই বুঝবেন কি আপনার মাইন্ডটা নেগেটিভ সাইডে যাচ্ছে, ঠিক আছে, তখনই আপনাকে একটু পজিটিভ কিছু ভাবতে হবে। আপনার যদি ফিজিক্যাল হেলথও খারাপ থাকে, আপনাকে ভাবতে হবে কি এই জিনিসটা ভালো। এক্সাম্পল, কার যদি নি পেইন হচ্ছে, ঠিক আছে, তো নিকে যদি কি হয়, আরেকটা জিনিস বলবো, ছোট থেকে না আমাদের কেউ শেখায় না কি লার্নিং স্কিল কি জিনিস। লার্নিং স্কিলটা অ্যাকচুয়ালি শেখায় কিন্তু লাইফ স্কিলটা শেখায় না। লার্নিং স্কিল মানে কিভাবে তোমাকে পড়তে হবে, মেমোরাইজ কিভাবে তুমি করবে, বা কিভাবে তোমার হয়তো কোনো প্যারেন্টস আছে কি না জোরে জোরে পড়ো, জোরে পড়লে এরাও ভাবছে কি না এ ভালো করে পড়াশোনাটা শিখছে বাচ্চাটা বা পড়ছে, হ্যাঁ না। তো বিভিন্ন ধরনের আমাদের টিপস দেওয়া হয় কি কিভাবে পড়লে কি আমি মার্কস ভালো আনতে পারবো, এটসেট্রা এটসেট্রা। তারপর তো কম্প্যারিজন তো আছেই, সেই নাইবার, সেই বন্ধুর ছেলে মেয়ে, সো এদের সাথে তো একটা কম্প্যারিজন তো চলতেই থাকে সবসময়। কিন্তু কেউ না কখনো আমাদের লাইফ স্কিল জিনিসটা শেখাই না কি আমি যদি ফেস করি কোনো একটা প্রবলেম, সেই প্রবলেম থেকে আমি কিভাবে বেরোতে পারি, ঠিক আছে, এই জিনিসটা আমাদের কেউ শেখায় না। সেকেন্ড জিনিস যেটা হয়, কেউ আমাদের শেখায় না কি আমাদের নিজেদের সবচেয়ে আগে ভালোবাসতে হবে নিজেকে। সবাই বলে কি বিশেষ করে আমি মেয়েদের কথাই বলবো, ছোটবেলা আমাদের মাইন্ডে এটা আসে কি আমি যদি পড়াশোনা না করি মা বাবা কি ভাববে, মা বাবা আমি যদি ভালো মার্কস না আনি মা বাবা বকবে, বা এরা কিভাবে রিয়েক্ট করবে, হ্যাঁ না। তারপর আমরা ভাবি কি টিচাররা কিভাবে রিয়েক্ট করবে, টিচাররা তো আমাদের ভাওই দেবে না, ঠিক আছে, ভ্যালু দেবে না। তারপর ধীরে ধীরে আমরা বড় হই, তারপর আমরা জব করতে স্টার্ট করি, বস কি বলবে, অন্যের ভাবনাটা নিয়েই আমরা ভাবতে থাকি। কোনোদিনও আমরা নিজেদের কথা ভাবিই না। প্লাস যখন আমাদের লাইফে কোনো পার্টনারের এন্ট্রি হয়, আমরা সেটা শুনতে খুব পছন্দ করি কি সেই পার্সনটা আমাদের আপফ্রন্ট হয়ে সবসময় বলবে আমি তোমাকে ভালোবাসি, না বললে আবার খারাপ লাগে, ঠিক আছে। তো যদি কেউ বলছে না, অনেক দিনের রিলেশনশিপ হয়তো শুরুতে বলেছে তারপর বলছে না, সেটা আবার সবার মন খারাপ হয়, আগে তো বলতে এখন তো বলো না। কিন্তু একটা কোয়েশ্চেন কি নিজেকে কোনোদিনও করেছেন বা ভেবেছেন সবাই কি কি আপনি নিজেকে ভালোবেসেছেন কোনোদিনও কি আপনি মিররে নিজেকে দেখে বলেছেন আমি নিজেকে খুব ভালোবাসি, আমি খুবই সুন্দর দেখতে? কেন আমাদের অন্যের সার্টিফিকেটের দরকার পড়ে? আমি যদি ভালোভাবে, আপনি যেমন স্টার্টিংয়ে বললেন আমার ড্রেস আপটা আপনি প্রশংসা করলেন, ঠিক আছে, এবার প্রশংসা করলে আমাদের সবার খুব ভালো লাগে, একটা মোটিভেশন আসে, একটা কনফিডেন্স লেভেল আমাদের বাড়ে, খুবই ভালো লাগে। এবার ধরুন 100টা মানুষ আছে, তো 100টা মানুষের কি নজরিয়া সেম থাকবে? যারা দর্শক আছেন হয়তো দর্শকের মধ্যে 2% 10% আমার ড্রেস পছন্দ নাও হতে পারে, ঠিক আছে। সো আমি কি ওইটা ভাববো কি 10% আমাকে পছন্দ করছেন না, না, আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি কি আমাকে ভালো লাগছে। আমারও তো ভগবান চোখ দিয়েছেন, আমারও তো ব্রেইন দিয়েছেন, এত বিউটিফুল মাইন্ড দিয়েছেন, সেটাই মানে অ্যাকর্ডিং টু ইউ যেটা আমাদের বিষয় হলো নিজেকে নিজে সবচেয়ে আগে ভালোবাসতে হবে, সেটাই হলো মূল মন্ত্র। আপনি তো অনেক জায়গায় কাজ করেছেন, মহিলাদের নিয়ে অনেক জায়গায় কাজ করছেন, তো এই ধরনের কোনো মানে সেরকম কোনো অভিজ্ঞতা আপনার? কি ধরনের অভিজ্ঞতা? মানে কাজ করছেন মহিলাদের নিয়ে তো বিভিন্ন ধরনের সোসাইটিতে, যেগুলো আপনি চেষ্টা করছেন যে ওদের এই বিষয়গুলো থেকে বার করে আনতে। অনেক 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 एग्जांपल আমার কাছে আছে, মানে এই মুহূর্তে আপনার মনে পড়ছে সেরকম কিছু? একদম মানে একটা एग्जांपल না, আমি বলবো যতজন আমার সাথে জুড়ে কাজ করছেন বা আসছেন ঠিক হয়ে যাচ্ছেন, মানে এন্ড অফ দ্য ডে আমাকে বলে যাচ্ছেন থ্যাংক ইউ, তো প্রত্যেকটা বিশেষ করে আমি লেডিজদের কথাই বলবো কি সবারই কিন্তু আমি যে একটা পয়েন্ট পাই সেটা হলো সেই শৈশবের প্রবলেম। যখনই আমি এদের সাথে ওয়ার্ক করি তখনই কিন্তু যে ব্লকেজ যেটা আমরা বলছি সেটা কিন্তু সেই পাস্টের ব্লকেজটাই সেটা ধরে রাখেন, ঠিক আছে। তো যখন আমরা কাজ করা স্টার্ট করি তখন অনেকেই বিশ্বাস করেন না কি সেই জায়গা থেকে উনি বেরিয়ে আসতে পারবেন বা কোনোদিনও লাইফে কিছু একটা করতে পারবেন, হ্যাঁ না, বা রিলেশনশিপটা বেটার হতে পারবে। তো অফকোর্স কোয়েশ্চেন থাকেই, কারণ এতটা বছর আমি কাটিয়ে এসেছি, তাই না।
তখন যখন আমরা কাজ করি এদের সাথে, যখন এদের সেলফ কনফিডেন্সটা আমরা বাড়াতে পারি, আর যেমন বললাম নিজেকে ভালোবাসুন, ঠিক আছে, আর এই মন্ত্রটাই আমি প্রত্যেককে ফার্স্ট মোমেন্ট থেকে আমি দেয়া স্টার্ট করি। আর যখন আমার কথা শুনে এরা করা স্টার্ট করে, তারপর থেকে মানে সেকেন্ড সেশনে যখন এরা আসে আমার কাছে, তখন ওই থ্যাংক ইউ কথাটা জুড়েই আসেন, ঠিক আছে, তো ইমপ্রুভমেন্টটা নিয়েই আসেন। হ্যাঁ, আর আমি সবাইকে একটা জিনিস আমি বলবো, যারাই আমাকে শুনছেন, আজকের থেকে এই মুহূর্ত থেকে প্লিজ আপনারা মিরর এক্সারসাইজটা ট্রাই করুন। সেটার থেকে ভালো কিছু হতেই পারে না, না কোনো মেডিসিন, না অন্য কোনো এক্সারসাইজ, যোগা, আসনা, প্রাণায়াম, সব জিনিস খুব ভালো, খুব ভালো, হ্যাঁ না, কিন্তু একবার আমার কথাটা শুনুন আর মিরর এক্সারসাইজটা করুন। মিররের সামনে নিজেকে দেখুন, নিজেকে প্রশংসা করুন, নিজের যতটা ভালো গুণ আছে সেটাকে একবার তুলে ধরুন। আর সেটা আজ মানে একদিন বলবো না, বেশি টাইম লাগবে না, 30 সেকেন্ডস বা 1 মিনিট রোজ এটা প্র্যাকটিসে আনুন। দেখবেন আপনার শুধু মেন্টাল হেলথ ভালো হচ্ছে না, আপনার রিলেশনশিপ ভালো হচ্ছে, আপনার জবে ফোকাস ভালো হচ্ছে, জব করছেন বা বিজনেস করছেন, যে কাজই করছেন বা পড়াশোনা করছেন, আপনি যদি স্টাডি করে থাকেন, জীবনটাই হয়তো পাল্টে গেছে অ্যাট লিস্ট, মানে সেটা বলবো না, আপনার ফিজিক্যাল হেলথও আপনার অনেক অনেক ভালো হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে। কেননা আমরা জানি যে মানসিক এবং শারীরিক দুটোই একে মানসিক, অপরের হ্যাঁ, পরিপূরক। মানসিক প্রবলেমটা আসেই তার থেকে, কারণ আমরা নিজেকে ভালোবাসি না, আমরা মনে করি কি আমাদের তো অন্য ভালোবাসবে, মানে আউটসাইড ওয়ার্ল্ড। আমরা খুব তাড়াতাড়ি অনেকটা পথ পার করে ফেলেছি, অনেক কিছু খুব সুন্দর করে গুছিয়ে বলছিলেন, হয়তো মনে হচ্ছিল আরো একটু সময় নিয়ে শুনলে ভালো হতো। যাই হোক, এতটা সময় আমাদের হাতে আর নেই। আমি যে প্রশ্নতে যাব যে নির্বাণ নীলিমা আপনার যে ইয়েটা রয়েছে, তো সেই ক্ষেত্রে আগামী 5 বছরের জন্য আপনি আমাকে বলছিলেন আগে অনুষ্ঠান শুরুর আগে আপনাদের অনেক পরিকল্পনা রয়েছে, সেগুলো নিয়ে একটু যদি। হ্যাঁ, একদম। সো আমাদের যে ভেঞ্চারটা আছে, যেমন আপনি বললেন নির্বাণা নীলিমা ওয়েলনেস, এইটার আন্ডারে আমাদের 3টে ভার্টিক্যাল আছে। একটা হলো লাইফ হুইলের নামে, ব্র্যান্ড নেম হলো লাইফ হুইল, যেটাতে আমরা যেমন মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, হ্যাঁ না, সোশ্যাল হেলথ, কেরিয়ার হেলথ, হ্যাঁ না, রিলেশনশিপ হেলথ, সবটাকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করি। আর সেকেন্ড যে আমাদের ভার্টিক্যাল, সেটা খুবই এগেইন ইম্পর্টেন্ট, ব্লেসমিন নামে আছে। ব্লেসমি হলো ব্র্যান্ড নেম, যেটা আমরা অনলাইন অফলাইন পূজা সার্ভিসেস আমরা প্রোভাইড করি। এটা ভীষণ বিউটিফুল, যেটা আমরা এআই চ্যাটবট আমাদের হেল্প করে, আর আমরা নাম রেখেছি ওনার সময়। আর অ্যাকচুয়ালি আমি আমার যে এটা আমাদের যে এআই চ্যাটবট সময়, ওনার হিসেবেই আমরা এটা নিয়েছি। হ্যাঁ, উনিও দেখতে সেম, যিনি সবাইকে হেল্প করেন কি আপনাদের জন্য কোন পূজা ঠিক বা কিভাবে আপনারা প্রসিড করবেন। সো আমাদের যে থার্ড ভার্টিক্যালটা আছে সেটা হলো ফেথ টেক, যেটা ই কমার্স, আমাদের প্রোডাক্ট রিলেটেড, স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস। সো এখন আমরা একটা ভালো পজিশনেই আছি, আমাদের বিজনেসটা গ্রোয়িং স্টেজে আছে। আর বলবো আমি, যেমন আপনি জিজ্ঞেস করলেন আগামী 5 বছরে, তো আমাদের আগামী 5 বছরের যে প্ল্যানিংটা আছে, আমাদের যে গোলটা আছে, তো আমরা চাই মিনিমাম 5000 লোককে কর্মসংস্থান দেয়া। বিশেষ করে ত্রিপুরাকে আমি বলবো, ত্রিপুরাকে আমরা ফোকাস করব, আর চাইবো কি হাজারো লোককে যাতে আমরা ওয়েলনেসের দুনিয়াতে আমরা কোথাও না কোথাও ফিট করি, নট অনলি ইন্ডিয়াতে, হ্যাঁ না, ইন্টারন্যাশনালি আমরা করার চেষ্টা করব। আর আমাদের কোম্পানিকে আমরা 100 crore নিয়ে যাওয়ার চেষ্টা করব 5 বছরে। ভীষণ বিশাল ব্যাপার আমরা বলবো। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব, কিন্তু এর আগে বলবো যে আপনি যে বিষয়গুলো নিয়ে ছোটবেলা থেকে অনেকটা সময় আপনি বেড়ে উঠেছেন, এবং এখনো বলতে পারি অনেকটা তার প্রভাব এখনো হয়তো আপনার ভেতরে রয়েছে ওই বিষয়গুলো, এবং আমি বলবো যে এই বিষয়গুলোই কিন্তু আপনাকে আজকে এই জায়গায় নীলিমা রয় চৌধুরীকে, ডক্টর নীলিমা মানে নির্বাণ, সমস্ত কিছু মিলিয়ে আপনাকে একটা আলাদা জায়গা তৈরি করে দিয়েছে এই মুহূর্তে। আপনি বাহ্যিকভাবেও দেখতে সুন্দর, অন্তর থেকেও সুন্দর, এবং সবাইকে মানে সুন্দর রাখার যে প্রয়াস,
সেটা আরো অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম, এত সুন্দর সুন্দর আপনি ওয়ার্ড বললেন। না, সেটি আপনি ডিজার্ভ করেন অবশ্যই। Thank you. যাই হোক, আবারও ধন্যবাদ, আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক বন্ধুরা, আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আরও একবার দেখা হবে আরও একদিন আরও একজন নতুন নারী ব্যক্তিত্বের সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।